Hello, my dear students. How are you? I hope you all are well. By the grace of Allah, I am also fine. যা হোক বন্ধুরা, আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। হয়তো পূর্বে তোমাদের মধ্যে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং ন্যারেশনের পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ দুইটি ক্লাস আমরা দিয়েছিলাম। আজকে আমাদের ক্লাস 3 পার্ট 3 ন্যারেশন নিয়ে। ন্যারেশনের মধ্যে আমরা হয়তো গত ক্লাসে কিছু শর্টকাট টেকনিক দিয়েছিলাম, তোমরা কীভাবে রিপোর্টিং ভার্বের কাজ পরিবর্তন করবে এবং ইনভার্টেড কমা, তারপরে ছিল কি পার্সন, অর্থাৎ দুইটি পার্টের মধ্যে ছিল আমাদের ওই তিনটি কাজ, রিপোর্টিং ভার্ব, তারপরে ছিল ইনভার্টেড কমা, তারপর ছিল কি পার্সন বা সাবজেক্টের পরিবর্তন। এই তিনটি কাজ আমরা পরিবর্তন করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রিপোর্টেড স্পিচের টেন্স বা ভার্বের কাজ কীভাবে পরিবর্তিত হবে। ঠিক সেম আমরা আজকেও একটি সহজ টেকনিকে কীভাবে টেন্সটা মনে রাখা যায় সেটাই আজকে শিখব। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার এই চার্টটা অবশ্যই তোমরা নোট করো। তাহলে নোট করে রাখলে সহজেই তোমরা এটা বুঝতে পারবে এবং টেন্সের ক্ষেত্রে কি সমস্যা হবে বা কোনটা হবে না হবে সেটা তোমাদের আর সমস্যা থাকবে না। যাই হোক বন্ধুরা, আর কথা না বলি আমরা আমাদের লেসনে চলে যাই। অবশ্যই আমরা ন্যারেশন বা উক্তি এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, সব কিছু করছি। এবার আমরা রুল 4 এর মধ্যে চলে যাই। এখানে দেওয়া আছে দেখো, রিপোর্টিং ভার্বটি, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি। আমরা রিপোর্টিং ভার্বটি অবশ্যই চিনি নাকি? আমরা প্রথম ক্লাসে অবশ্যই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এটা চেনার জন্য খুবই গুরুত্ব আমরা দিয়েছিলাম, যে বলছিলাম যে এটা চেনা অবশ্যই জরুরি। তাহলে আমরা এখানে দুটো সেন্টেন্স লিখছি, এখানে রিপোর্টিং ভার্বকে আর রিপোর্টেড স্পিচকে। তাহলে অবশ্যই নিঃসন্দেহে ইনভার্টেড কমার ভিতরের অংশটি কি বলে? রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটি কি বলে? রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা অবশ্যই মনে আছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা আমাদের আজকের প্রথম কথাটা শর্তটা হচ্ছে কি, যে রিপোর্টিং ভার্বটি কোন টেন্স? পাস্ট টেন্স হলে। তাহলে পাস্ট টেন্স আমরা অবশ্যই চিনি। পাস্ট টেন্স মানে কি? অতীত, যে ভার্বের পাস্ট ফর্ম। অবশ্যই রিপোর্টিং ভার্বটি অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটাকে কি বলেছেন? পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের, তার মানে কি রিপোর্টেড স্পিচ বলতে আমরা এখানে চলে গেছি কোথায়? ইনভার্টেড কমা ভিতরের অংশটাকে। তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে শর্ত দেওয়া আছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হইতে হবে। তাহলে আমরা কি রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে বাধ্যতামূলক। আর যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স না হয়, যেমন প্রেজেন্ট টেন্স হইতে পারে, ফিউচার টেন্স হইতে পারে, তাহলে আর কি হবে? তাহলে অবশ্যই এই টেন্সকে কি করবে না, এই স্ট্রাকচারটাকে আমাদের এই টেবিলটাকে ফলো করবে না। তখন আবার কি ফলো করবে সেটার জন্য আমরা পরবর্তী আমরা এই রুলের পরে আমরা অবশ্যই আলোচনা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এখন আমাদের এই রুলটা অবশ্যই মনোযোগ সহকারে বুঝো। তাহলে আমাদের কথা হয়েছে যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন যখনই আমাদের পরীক্ষা দেওয়া থাকবে ডাইরেক্ট এখানে, আর আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে দেখি আমরা, যে ডাইরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচটি যদি এটা রিপোর্টেড স্পিচে থাকবে, প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টেন্স মানে কি? আমরা জানি ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম, যাই বলি সবই সেম। তাহলে ভার্ব 1 অর্থাৎ ইনভার্টেড কমার অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় অবশ্যই কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে, অথবা ভার্ব 2, অর্থাৎ ভার্ব 1 থাকলে ভার্ব 2, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, একই কথা। তারপরে আমরা চলে যাই, যদি ইনভার্টেড কমার অংশটা যদি পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আবার কন্টিনিউয়াসে চলে যাই। কন্টিনিউয়াস বলতে কি? চলমান, আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এম ইজার, অর্থাৎ বি ভার্ব হচ্ছে কি? এম ইজার যদি থাকে, তারপরে ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত থাকে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি এম ইজার না থেকে ওয়াজ বা ওয়ার থাকে, তাহলে সেটা ধরতে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। অবশ্যই আমাদেরকে টেন্সের স্ট্রাকচারটা বা টেন্সটা আমাদের চিনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলতেছিলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে কি? ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে কি? পাস্ট
পারফেক্ট টেন্স, অর্থাৎ হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমি লিখছি পাস্ট ইনডিফিনিট, আমরা পাস্টের মধ্যে চলে গেছি। তাহলে পাস্ট ইনডিফিনিটের মধ্যে পাস্ট ইনডিফিনিট বলতে অর্থাৎ কি ভার্বের পাস্ট ফর্ম। তবে আমরা অবশ্যই জানি যে আমরা টেন্স প্রধানত 3 প্রকার, এই 3 প্রকার সেন্টেন্সে অর্থাৎ সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য আবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রেজেন্ট টেন্স ক্ষেত্রে 4টা ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে আবার পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, ঠিক এরকম ভাবে 4টা। তাহলে আমাদের সিরিয়ালে আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে পাস্টের ক্ষেত্রে আমরা চারটা অবশ্যই আছে পাস্টের ক্ষেত্রে, তোমরা অবশ্যই জানো। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, 4টা। তাহলে এই 4টার মধ্যে আমাদের অবশ্যই 2টা বেজোড় আছে, 1 আর কত 3, আবার 2টা জোড় আছে 2 আর কত 4। তাহলে আমরা এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সহজে মনে রাখার জন্য। পাস্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একদম সহজ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্টে, ইনডিফিনিটে থাকুক আর কন্টিনিউয়াস থাকুক, ইনডিফিনিট থাকলে ইনডিফিনিটে যাবে, কন্টিনিউয়াস থাকলেও কি কন্টিনিউয়াসও যাবে। তাহলে পাস্টের ক্ষেত্রে কি, পাস্টের ক্ষেত্রে আমাদের একদম সহজ, যেমন আমরা বলছিলাম 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, অর্থাৎ বেজোড় জোর। তাহলে আমরা এটার বলার উদ্দেশ্যে দেখো, এই যে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ কয় নাম্বার দিচ্ছি আমরা 1 নাম্বার, পাস্ট পারফেক্ট কয় নাম্বার গেছে 3 নাম্বার, তাহলে 1 নাম্বার সাথে কয় নাম্বার 3 নাম্বার, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট পারফেক্ট। তারপরে আবার যে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে 2 নাম্বার ক্ষেত্রে হবে কি 4 নাম্বার, তাহলে 2 নাম্বার, এই যে 4 নাম্বার আমরা লাল কালি দিয়ে বোল্ড করে দিয়েছি যাতে সহজে বুঝতে পারো। 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, এটা গেল কার সাথে, পাস্টের ক্ষেত্রে। তার মানে পাস্ট ইনডিফিনিট হবে কি পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াসে যাব আমরা। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা অবশ্যই বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর পাস্টের ক্ষেত্রে হবে কি হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকলে যেমন ওয়াজ বা ওয়্যার হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ, এই যে বিন আসে কোথা থেকে, ওয়াজ বা ওয়্যার পাস্ট পার্টিসিপল কি বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের প্রেজেন্ট গেল, পাস্ট গেল, অর্থাৎ প্রেজেন্টের 4টা শেষ। পাস্টের ক্ষেত্রে কি 4টা, 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, ইনডিফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টের ক্ষেত্রে। তাহলে আমরা এবার ফিউচারের ক্ষেত্রে চলে যাই, আমাদের 8টা শেষ তো। তাহলে ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল অবশ্যই আমাদের থাকে, থাকে না, যে আমরা ফিউচার মানে কি শ্যাল বা উইল। তাহলে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ফিউচার পাস করে দেবো, যেমন ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকলে ইনডাইরেক্ট শ্যালটা হবে কি শুড, উইলটা হবে কি উড। আবার অনেক সময় শুড থাকতে পারে, উড থাকতে পারে, শুড থাকলে শুডে, উড থাকলে উডই হবে। আবার আমরা মুডাল অক্সিলারি ক্ষেত্রে রয়ে গেছে, যেমন ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, এরকম হবে আর কি মুডাল অক্সিলারির ক্ষেত্রে। তাহলে আমাদের এইটা গেল টেন্সের স্ট্রাকচার, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আবার আমি আরেকবার রিভাইজ দিই দেখি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে কি পাস্ট পারফেক্ট, বা পাস্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট পারফেক্ট, আবার পাস্ট পারফেক্ট থাকলেও কি পাস্ট পারফেক্ট হবে। হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ইনডাইরেক্টের মধ্যে, তাহলে অবশ্যই হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলে কি থাকবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 1 নাম্বার, 3 নাম্বার, পাস্টের ক্ষেত্রে 2 নাম্বার, 4 নাম্বার। ফিউচারের ক্ষেত্রে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তাহলে আরেকটা টেকনিক আমাদের এখান থেকে অবলম্বন করতে, অনেক সময় তোমরা মনে রাখতে পারবে না টেস্টটা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে সহজ টেকনিক, যে যদি ভার্ব 1 থাকে তাহলে ভার্ব 2, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, ইট থাকলে এট, রাইট থাকলে রুড, এরকম আমরা করে দেব মূল ভার্বের ক্ষেত্রে। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে যদি অ্যামিজার থাকে আমরা কি করে দেবো ওয়াজ বয়ার, অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে কি আইএনজি, এটার কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন করতে হবে কি অ্যামিজার ওয়াজ ওয়ার, অর্থাৎ অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড দেব, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে দেব কি হ্যাড বিন। তারপরে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, একদম ইজি। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। আমরা অবশ্যই এই টেকনিকও মনে রাখতে পারবো, অথবা এই টেবিলটার মাধ্যমে টেন্সটা আমরা মনে রাখতে পারবো সহজে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপরে আছে কি পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস, একদম সোজা। তাহলে আমরা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছি। তাহলে আমরা এবার দেখি এক্সাম্পলের করে দেখি আমরা টেন্সটা কি পরিবর্তন হয়। তাহলে আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে মোটামুটি আমরা একটা বেসিক যে নলেজটা আমরা এটার মধ্যে চলে আসছি। তাহলে বেসিক নলেজটার মধ্যে আমরা দেখি কি যেমন যে রুলগুলো পাইছি আমরা সহজে করতে পারবো। প্রথমে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের অবশ্যই মনে আছে আমরা কার কাজ করতে হবে, অবশ্যই মনে আছে। না থাকলে অবশ্যই আমরা পূর্ববর্তী লেসনগুলো আমরা অবশ্যই দেখব, আবার মনোযোগ সহকারে আয়ত্ত করব, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে কাজ ছিল কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেখানেই থাকবে আমাদের প্রথমেই কি রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট বা বক্তা, তারপরে রিপোর্টিং ভার্বের, তারপরে লিসেনার বা শ্রোতার কাজ অবশ্যই আমরা করব, এগুলো বসাবো। সাবজেক্ট বা বক্তা, লিসেনার বা শ্রোতা অপরিবর্তন থাকবে, আর সেইটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখি, আর রিপোর্টিং ভার্বের আমরা অবশ্যই সেটে পরিবর্তন করতে হলে আমাদের মনে আছে কয়টি কাজ করতে হবে, দুইটি। কয়টি? দুইটি। একটা ছিল রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে কি ইনভার্টেড কমা, অর্থাৎ রিপোর্টের স্পিচটা আমাদের চেনা সহজে অতি দ্রুত। তাহলে অতি গুরুত্বপূর্ণ। তাহলে রিপোর্টের স্পিচটা আমাদের কোন সেন্টেন্স আছে, অবশ্যই কোন সেন্টেন্স আছে, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে আমাদের এই যে এক্ষেত্রে আমাদের কি হবে, যে রহিম যা আছে তাই, রহিম বক্তা বা স্পিকার সিট 2 এর জন্য আমাদের অবশ্যই ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, আস্কড। তাহলে হবে কি এখানে আস্কড। তারপরে অবজেক্ট বা শ্রোতা কে আছে, করিম। তারপরে আমাদের আরেকটা কাজ ছিল যে ইনভার্টেড রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে তো আমরা দুইটা কাজ করতাম, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। তাহলে অবশ্যই তোমাদের মনে আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টেড স্পিচ, তাহলে ইনভার্টেড কমার জন্য অক্সিলিয়ারি ভার্ব দা শুরু হলে কি হবে, ইফ, আর ডব্লিউএস ওয়ার্ড দা শুরু হলে ডব্লিউএস ওয়ার্ড। তাহলে যেহেতু আমরা অবশ্যই জানি এম ইজ আর এগুলো কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সেজন্য আমাদের কি আসবে, ইফ। অর্থাৎ আমাদের এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা ইনভার্টেড কমার কাজ করলাম। তারপরে কাজ করতে হবে কার, সাবজেক্ট বা পারসন। তাহলে সাবজেক্ট বা পারসনটা কে, ইউ। ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড পারসন কাকে ধরে, অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে আমাদের কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে আমাদের ইনভার্টেড কমার কাজ শেষ। এবার আমরা কার করব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পারসনের। তাহলে ইউ সেকেন্ড পারসন টি হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে আছে। কারণ কি এই যে গোটা হচ্ছে কি মূল ভার্ব, তাহলে মূল ভার্বের আগে থাকে মানে কি সাবজেক্ট, আর মূল ভার্বের পরে থাকে মানে কি অবজেক্ট। অবজেক্ট রাখলে আমরা অবজেক্টকে যে নিয়ে যাব। তাহলে ইউ সেকেন্ড পারসন কাকে ধরবো, অবজেক্ট করিমের জন্য আমরা এখানে কি দেব, হি। কি দেব, হি। ব্র্যাকেটে আমাদের দিতে হবে কি কে। কারণ কি জন্য, যে আমরা জানি যে এই যে রহিমের প্রনাউন ফর্মও হি এবং করিমের প্রনাউন ফর্মও কি হি। তাহলে আমরা এখন এখানে হি দিলাম, তাহলে রহিমকে ধরলো নাকি করিমকে ধরলো, তাহলে আমরা অবশ্যই নিশ্চিত না, বা পরীক্ষা আমরা মিন করতে পারি না। সেজন্য আমাদের অবশ্যই ব্র্যাকেটে দিয়ে দিতে হবে কি যাকে ধরে তার সংক্ষিপ্ত ওয়ার্ডটা। তাহলে যেহেতু করিম সেজন্য কে, আর রহিম হইলে আর। তাহলে এরপরে আমাদের সাবজেক্ট বা পারসনের কাজ শেষ। এবার আমরা কার কাজ করব, সাবজেক্ট বা পারসনের অবশ্যই টেন্সের কাজ করব। আমরা কার কাজ করব, রিপোর্টেড স্পিচের টেন্সের। এবার আমরা দেখি তো যে রিপোর্টেড স্পিচের টেন্সটা আমাদের কোন টেন্সে আছে। তাহলে এই টেন্সটা চেনার জন্য আমাদের এখানে দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব থাকে কোথায়, প্রথমে। তাহলে এখানে কি আছে, এম ইজ আর প্লাস এখানে মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি। তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কোন টেন্স। তাহলে আমরা এখান চার থেকে বলি যে এই যে দেখো এই যে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে কি আইএনজি, তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডাইরেক্ট করলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা শুধুমাত্র আমরা এম ইজ এর জায়গায় আমরা কি বসাবো, ওয়াজ বা ওয়ার। হি এর সাথে কি হয়, ওয়াজ। তাহলে হি ওয়াজ, তারপরে কি গোয়িং, যা আছে তাই যে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে কি আইএনজি, টু মার্কেট। তাহলে আমাদের এত পর্যন্ত অবশ্যই আমরা এই সেন্টেন্স সহজে বুঝতে পারছি। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেছে কি পাস্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা এরপরের সেন্টেন্সটার মধ্যে চলে যাই। দেখে এরপরের সেন্টেন্সটা কি দেওয়া আছে, যেমন দেওয়া আছে কি হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ ডান দ্য সাম, আমি কি অঙ্কটা করছি। তাহলে সে আমাকে বলছে আমি অঙ্কটা করছি। তাহলে অবশ্যই আমাদের রিপোর্টের স্পিচটা আগে চিনতে হবে যে এটা কোন সেন্টেন্স। তাহলে রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্স আছে আমাদের, এটা কোন সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমাদের ইনভার্টেড কমার জন্য সেড টু জায়গায় কি হয়, অবশ্যই সেড টু ছিল, অথবা কি ছিল, টোল্ড। তাহলে আমরা এখানে ইনডাইরেক্ট আমরা উপরে করে নিই, যেমন হি
যা আছে তাই সেট টু জন্য সেট টু দিতে পারবো অথবা কি দিতে পারবো আমরা টোল। তারপরে কি মি ইনভার্টেড কমার জন্য অ্যাসার্টিভের জন্য কি ছিল দ্যাট, অর্থাৎ আমাদের ইনভার্টেড কমার জন্য আমাদের পূর্বের ক্লাসে বলা ছিল যে আমাদের 3.5 জায়গায় কি হয় দ্যাট ইনভার্টেড, যেমন কি ছিল অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, এই 3 জায়গায়। আর ইম্পারেটিভের ক্ষেত্রে 2 ভাগে ছিল, একটা লেট দ্বারা শুরু হলে দ্যাট আর মূল ভার্ব দ্বারা শুরু হলে টু। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ড। আমি আবারও তোমাদেরকে আবার বলে দিলাম, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার জন্য আসবে কি কনজাংশন দ্যাট। তারপরে কার কাজ সাবজেক্ট বা পারসন। তাহলে আমাদের যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট বা পারসন কোথায় থাকে প্রথমে। তাহলে প্রথমে থাকলে আমরা আইটা কোন পারসন ফার্স্ট পারসন কি হিসাবে আছে সাবজেক্ট। আমাদের রিপোর্ট স্পিচে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের কাকে ফলো করবে অবশ্যই কাকে সাবজেক্টকে। তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করছে হি কে, তাহলে এখানে কি আসবে হি। তারপরে আমরা দেখি এটা কোন টেন্স আছে। টেন্স বলতে দেখো তো হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কোন টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা এখান থেকে 4 থেকে দেখি হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটার নাম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধুমাত্র আমরা এই হ্যাভ এর জায়গায় হ্যাড আর যা আছে তা বসাই দিলে কি হয়ে যাবে আমাদের টেন্সটা সঠিক হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি, আমরা দুইটা एग्जांपल দিলাম। তাহলে আচ্ছা আমরা আরেকটা एग्जांपल দিই পাস্টের ক্ষেত্রে। যেমন আমরা লিখছিলাম কি পাস্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট পারফেক্ট, যে 1 নাম্বার 3 নাম্বার আর 2 নাম্বার 4 নাম্বার। আমরা পাস্টের ক্ষেত্রে ক্লিয়ার হই, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো আই ওয়াজ ইল, সে আমাকে বললো যে আমি কি ছিলাম অসুস্থ ছিলাম। তাহলে এটা কোন সেন্টেন্স আমাদের, এটা অবশ্যই কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে আমরা অবশ্যই সেড টুর পরিবর্তে কি লিখবো সেড টু লিখতে পারি অথবা told he said to me ইনভার্টেড কমার জন্য মনে আছে দ্যাট। তারপরে আইটা কোন পারসন ফার্স্ট পারসন, কাকে ধরবে সাবজেক্টকে। তাহলে কি আসবে হি। তাহলে আমাদের সাবজেক্টের কাজ ছিল, এবার কার কাজ ভার্ব বা টেন্সের কাজ। তাহলে টেন্সটা কোন টেন্সে আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম না, এটা কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ভার্বটা ওয়াজ বা ওয়ার। আমরা অনেক সময় জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ অ্যাজ এ ডু ডিড ডাজ, এগুলো এই 11টা মোটামুটি 11টা ভার্ব আছে অক্সিলারি ভার্ব, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। যেই ক্ষেত্রে এই 11টা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে এগুলো মূল ভার্ব হিসাবে কাজ করে, আর যদি অন্য ভার্ব থাকে তাহলে তখন কি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। আর সেই জন্য এগুলোকে বলা হয়েছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ মূল ভার্বও কাজ করে এবং কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, বিধায় তাদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। সেজন্য আমাদের এখানে ওয়াজটা কি ভার্ব হিসেবে কাজ করছে মূল ভার্ব। তাহলে মূল ভার্ব বলতে কি ভার্ব টু। তাহলে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে, এই যে আমাদের পাস্ট ইনডিফিনিট থাকলে হওয়ার কথা কি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের এখানে হি, তাহলে পাস্ট পারফেক্টের জন্য আমাদের অতিরিক্ত আনতে হবে কি হেড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়াজ এর পাস্ট পার্টিসিপল অবশ্যই আমরা জানি এম ইজ আর, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল কি বিন, বি ডাবল ই এন বিন, তারপরে যা আছে তাই। তাহলে আমাদের এটা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের বুঝতে পারছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের এতটুকুই থাক, হি সেড টু মি I was reading the book. সে বললো যে আমি বইটা পড়তে ছিলাম, সে আমাকে বললো যে আমি বইটা পড়তেছিলাম। তাহলে এটা কোন টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বয় প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে অবশ্যই আমরা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচারে ওয়াজ বয় প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 2 নাম্বার 4 নাম্বার। তাহলে হি সেড টু জন্য আবার সেড টু মি ইনভার্টেড কমার জন্য দ্যাট, আইডা ফার্স্ট পারসন কারে ধরতেছে হি কে হি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ ভার্ব থাকলে হবে কি হ্যাড বিন, হ্যাড অন বর্তরিত, আর ওয়াজ এর পাস্ট পারসন কি বি ডাবল এন বিন, তারপরে কি রিডিং দা বুক। তাহলে হ্যাভ বিন হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে অবশ্যই আমরা টেন্সের আমরা স্ট্রাকচারটা বা টেন্সের গঠনটা আমরা বুঝতে পারছি। আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী রোলের মধ্যে, যে আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম যে
রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই রিপোর্টিং স্পিচের কি টেন্সের পরিবর্তন করতে হবে। তবে এখন শর্ত হলো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে আমরা কি করতে হবে, সেটা আমরা দেখি। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি বলছে দেখো, আমাদের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন করা যাবে না। এক কথায় শুধুমাত্র আমরা রিপোর্টিং স্পিচের শুধুমাত্র আমরা পার্সনের পরিবর্তন করব, পার্সন বা সাবজেক্টের পরিবর্তন করব, আর বাকি সব কিছু কি অপরিবর্তনীয় থাকবে। সেই ক্ষেত্রে আবার যেমন আমরা একটা এক্সাম্পল দিই, হি সেজ টু মি, সে আমাকে বলল আই এম ইল, আমি অসুস্থ। সে আমাকে বললো কি আমি অসুস্থ। তার মানে অবশ্যই আমাদের পূর্বের রুলটা ছিল রিপোর্টিং ভার্বটার শর্ত ছিল পাস্ট টেন্স হইতে হবে, তাহলে রিপোর্টিং স্পিচের কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, নাহলে পরিবর্তন করা যাবে না। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের দেখো তো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট কিনা সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস হয়। তাহলে অবশ্যই আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার একজন ব্যক্তি হয় তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমরা অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট নিলাম। আরেকটা আমরা एग्जांपल দেই, যেমন হি উইল সে টু মি, সে আমাকে বলবে যে আই শ্যাল গো টু কলেজ, আমি কলেজে যাব। তাহলে এর ক্ষেত্রে দেখো তো শ্যাল বা উইল আমরা কোন টেন্স বলছিলাম, অবশ্যই ফিউচার টেন্স বলছিলাম। কোন টেন্স বলছিলাম, ফিউচার। তাহলে এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে কি ফিউচার টেন্স। এক কথায় আমাদের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বলতে আবার আমাদের চারটা ছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস যেটাই হোক তাতে সমস্যা নেই। প্রেজেন্ট টেন্স বলতে আমরা সবগুলো, আবার ফিউচার বলতে ঠিক চারোটা, যেই টেন্সই হোক রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না। তাহলে শুধুমাত্র কি পরিবর্তন করা যাবে, শুধুমাত্র পারসন বা ইনভার্টেড কমা, আর বাকি সব কি অপরিবর্তিত। যেমন হি সেজ টু মি, তাহলে আমরা অবশ্যই পূর্বের রুলে লিখছিলাম রিপোর্টিং ভার্বে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি কি দ্বারা হয়, সে সেড টু দেওয়া হয়, তাহলে সে এর জন্য কি হয়, টেলস, হি টি ডাবল এস টেলস, সে থাকলে টেল হয়, আর অ্যাসার্টিভে আমাদের অবশ্যই এস টেলস টু সিজ মি। ইনভার্টেড কমার জন্য কি, ইনভার্টেড কমার জন্য হবে কি দ্যাট, এখানে টুটা হবে না, মি দ্যাট। ইনভার্টেড কমার জন্য আইডা কোন পারসন, ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্ট কে হি। তাহলে এখানে অবশ্যই দেওয়া হতো আমাদের এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখন প্রেজেন্ট প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, কখনোই না। কেন হবে না, রিপোর্টিং ভার্বটি আমাদের কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচের কি করা যাবে না, টেন্সের পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হি এর সাথে কি এম হয় নাকি ইজ হয়, তাহলে কি শুধুমাত্র বি ভার্বটা সাবজেক্টের কারণে এখানে এম ইজ হয়েছে, তাহলে হি ইজ ইজ। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে পরিবর্তন কেন হয় নাই। তারপরে আবার ঠিক একইভাবে হি উইল টেল মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট, আইডা ফার্স্ট পারসন হি। তাহলে এখানে কি এর সাথে শ্যাল হয় নাকি হির সাথে উইল হয়, এখানে কি টেন্সের পরিবর্তন, হি উইল গো টু কলেজ। তাহলে অবশ্যই বন্ধুরা আমরা অবশ্যই বুঝতে পারছি। তাহলে আমরা এখানে আমরা রিপোর্টিং ভার্বের অর্থাৎ টেন্সের রিপোর্টিং স্পিচের টেন্সের আমরা যে পরিবর্তন বা অপরিবর্তন সেটা আমরা দেখতে পারলাম দুইটি রুলের মধ্যে, যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় অবশ্যই রিপোর্টিং স্পিচের টেন্সে পরিবর্তন করতে হবে, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র আমরা কিসে পরিবর্তন করব, ইনভার্টেড কমা বা পার্সনের, এতটুকু করব, আর কোনো পরিবর্তন করতে পারবো না আমরা।
যাই হোক বন্ধুরা, আমরা অবশ্যই আজকের এই টপিকটি অবশ্যই আমরা বুঝতে পারছি। বন্ধু সবাই আমাদের এই মোটামুটি বেসিক রুলগুলো যেগুলো দরকার আমাদের নেশন করার জন্য আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই 4-5টা রুলের মধ্যে। আর বাকি যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের নিয়ে আলোচনা করব, এবং প্যাসেজ নারেশন কীভাবে সহজে আয়ত্ত করা যায় আমরা সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবে। তো তোমরা এই পর্যন্ত আজ থাকলো। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন নেক্সট।